আচ্ছা, এখানে দেখো আধুনিক পালি ভাষা শিক্ষার অনুশীলনী এক যেটা আছে, বাংলায় অনুবাদ করো দিয়েছে। এখানে যে একটা করেই শুধু শব্দ আছে, এগুলো দেখো উপরে যে এটা দেয়া ছিল ছক, এছাড়া আমারও একটা আরো ডিটেলসে ভেঙে ভেঙে ছক দেয়া ছিল, সেখান থেকে শব্দরূপ ভালোভাবে তৈরি করে নিলে এগুলো করতে সুবিধা হবে। তো এখানে কি হচ্ছে না, এই যে শব্দ যেটা দেয়া আছে, ধরো নরায় নরস্য, নরানং, নরা নরস্য নরম ইত্যাদি, এইটার সঙ্গে আমি বলেছিলাম যে বাড়িতে মিলিয়ে মিলিয়ে পড়বে। ধরো এখানে বলা হলো যে নরে মানে হচ্ছে মানুষেতে বা মানুষের মধ্যে, মনুষ্যে মানুষের মধ্যে, হচ্ছে হাতের মধ্যে, বা হাতে, পা দে মানে হচ্ছে পায়ের মধ্যে, বা পায়েতে, কায়ে মানে দেহের মধ্যে বা দেহেতে, এই রকম ভাবে পড়বে। তো ওইভাবে পড়লে কি হবে না, এইখানে যখন ট্রান্সলেশনগুলো থাকবে এটা দেখা মাত্র ইনস্ট্যান্ট বলে দেওয়া যাবে। মনুষ্যানং কি হবে, আনং হচ্ছে নরানং এর মতন হচ্ছে। তো একটা হয় চতুর্থী বিভক্তিতে মানে মানুষদের জন্য, আর একটা হচ্ছে মানুষদের। আচ্ছা, এখানে একমাত্র কি অমৃতাই করেছো নাকি? স্যার আমি করেছি তো। আচ্ছা, তোমাদের দুজনে স্যার আমিও করেছি হোমওয়ার্ক। ঠিক আছে, তাহলে প্রথম দিকে 10 পর্যন্ত অমৃতা বলো। মনুষ্যানং, এটা হচ্ছে মানুষদের জন্য বা মানুষদের। আচ্ছা, এই হ্যাঁ, তারপরে পুরিসে, পুরিসে হচ্ছে দ্বিতীয় বহুবচনে হয়, আর সপ্তমী একবচনে হয়। দ্বিতীয় বহুবচনে হলে পুরুষদেরকে, আর সপ্তমী একবচনে হলে পুরুষের মধ্যে। হত্যম, হত্যম হচ্ছে দ্বিতীয় একবচনে, মানে আজকে। পাদক, পাদক হচ্ছে সপ্তমী একবচন, পায়ের মধ্যে। মোটামুটি অধিকরণ কারকের যে যে জিনিসগুলো হয় মানে মধ্যে, উপরে, এই ধরনের। ধরো পাহাড়ে বললে পাহাড়ের উপর বোঝাচ্ছে, গাছে বললে গাছের উপর, কোল মানে চন্দননগরে বললে চন্দননগরের মধ্যে, এরকম বোঝাচ্ছে। হুম। আচ্ছা, এর পরের গুলো 20 পর্যন্ত দেবাশিস বলো। হুম। 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 আচ্ছা, একটুখানি দাঁড়াও, তোমাদের মধ্যে কি কেউ এইটার পিডিএফ পাঠিয়েছো মানে ক্লাস নোটে? আচ্ছা, আমি আজকে থাক, পরের দিন থেকে একটুখানি ওটা করে দেবে, মানে মেসেজে লিখে দেবে যে অমুক ক্লাসের যে তোমাদের একজন একজনের খাতাগুলোকেই আমি দেখবো। পিডিএফ করে পাঠালে তো অসুবিধা নেই, পিডিএফটাতেই মানে কারেকশন করে দেখা যাবে। ঠিক আছে, তো ঘুরিয়ে ফিরে এক একদিন এক একজনের দেবো, তাহলে কি হয় তোমাদের লেখার কোনো অসুবিধা থাকলে সেটাও করা যায়। তুমি তাড়াতাড়ি বলে শেষ করো এটা। না,
চাঁদের জন্য কেন, চাঁদ কে হবে তো? হ্যাঁ, দ্বিতীয়া হচ্ছে এটা। হুম। না, গ্রাম থেকে। থেকে। হ্যাঁ, নড়াইয়ের মতন আছে। চতুর্থী। হুম। হুম। আর একটা ষষ্ঠীতেও হচ্ছে না, চতুর্থী আর ষষ্ঠী একই হয়, আর সিংহ দের এটাও হবে। হুম। কি সব বলছো? চতুর্থী ষষ্ঠীতে অশ্ব কেন হবে? ওইটা যেটা হয় শয়ে শয়ে হয় শুধু, নরস্ব। এটা ও দিয়ে শেষ হচ্ছে। প্রথম আর এক বচনে হচ্ছে। অশ্ব মানে ঘোড়া, একটা, একটি ঘোড়া। হুম। আমি পাখি বলি বা শকুন। আর একটা হচ্ছে যেটা পঞ্চমীর এক বচনে হয়, শকুনা শকুনস্মা শকুনম্মা, মানে পঞ্চমীতে এর থেকে, মানে পাখির থেকে। হুম, কি মানে? আচ্ছা, এই হলো। উম, আর কেউ সঞ্জীব পাল করেছো বলে, তুমি পালিতে অনুবাদ করো যেগুলো, এগুলো চেষ্টা করো। দেখেই বলো, চেষ্টা করো একটুখানি এক্সপ্লেন করার যে কেন এটা হচ্ছে। হুম। কি করেছে আগে বলো হাতে। হুম। শয়ে শয়ে কোথায় হচ্ছে? হুম। আচ্ছা, এখানে একটা জিনিস জিজ্ঞাসা করি। ধরো তুমি যখন হোমওয়ার্কগুলো করেছো, তখন কি মুখস্থ করে, শব্দরূপটা মুখস্থ করে তারপর করেছো, নাকি যেখানটা দরকার হচ্ছে একটু পাতা উল্টে দেখে নিয়ে করেছো? না, এইভাবে করলে হবে না। ওটা মুখস্থ করতে হবে, এটা বারংবার বলছি যে খুব বেশি সময় লাগবে না, হার্ডলি হয়তো 20 মিনিট লাগবে একটা শব্দরূপ করতে। আর 4-5টা শব্দরূপ তৈরি হয়ে গেলে বাকিগুলো দেখবে খুব ইজিলি হয়ে যাচ্ছে, মানে 5-6 মিনিটের মধ্যে। তা আমি যখন পালি পড়েছিলাম, আমি মানে এক সপ্তাহের মধ্যে পুরো একটা বইয়ের শব্দরূপ মুখস্থ করে লিখেছিলাম, পালি মঞ্জুষা বিমানচন্দ্র বড়ুয়া। তো সে খাতা এখনো আছে, তোমাদের নাকি ছবি তুলে পাঠাবো দরকার হলে। তো এটা খুব বেশি সময় লাগে না, কিন্তু এটা মুখস্থ করে নিয়ে তারপর এ করবে। আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে ওই 10-12টা করে শব্দ একবারে নিয়ে এ করে, ধরো নর, মনুষ্য, হত্ত, পাদ, ওরকম 10টা 12টা বা পুরো শব্দগুলোকেও যদি পড়তে পারো তো আরো ভালো হবে। ওইভাবে পড়ে নেবে, তাহলে দেখবে এমনি ওটা এসে যাচ্ছে। আচ্ছা, বাকিগুলো বলো।
আচ্ছা, তুমি যেগুলো করেছো বলো, আমি কেস এন্ডিং বলে দিচ্ছি। দ্বীপগুলোর উপরে হচ্ছে দ্বীপেষু হবে, বা সপ্তমী বহু বচন, তৃতীয়া এক বচন। হুম। অর্থে ভি। হুম। 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 ষষ্ঠী বহু বচন। শকুনে, শকুনে ভি বা হি। হুম। শুধু দেব হবে। আকাশের মধ্যে একটাই হবে, মানে এক বচন। এক এক বচনে আকাশে, আকাশস্মি, আকাশম্মি। হুম। সপ্তমী এক বচন হবে, মঞ্চস্মিং, বা মঞ্চে, মঞ্চে মঞ্চস্মিং মঞ্চহি। এক বচন হবে। হুম। আর একবার বলো। না, এখানে লোকে হচ্ছে, কিন্তু বাকিগুলোতে এসমিং হচ্ছে না, জাস্ট সুইং হচ্ছে। তো লো কসমিং এরকম হবে। আর লো কম হি। হুম। এটা প্রথম এক বছর হচ্ছে। আচ্ছা, এখানে একটুখানি কয়েকটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে, তোমাদের যে নোট দেয়া হয়েছিল সেখানে লেখা ছিল, তবুও তোমাদের মানে কারক সম্পর্কে খুব একটা মানে স্পষ্ট ধারণা নেই, অথবা হয়তো ভুলে গিয়েছো। খুব অল্প মধ্যে বলে দিচ্ছি। ধরো, যখন একটা সেন্টেন্সের যেটা সাবজেক্ট হচ্ছে, বা একটা কাজ যে করছে, তাকে বলছে মানে কর্তৃকারক। ধরো কর্তাই লিখছি, তো কর্তৃকারক যেটা হচ্ছে সে তাতে গিয়ে ওই প্রথমা হচ্ছে। বাংলায় যদি উদাহরণ দেওয়া হয়, যে ধরো বলা হলো যে রাজা আহ, দান করেন, এরকম বলা হলো। তো কে দান করে? না, রাজা। তো রাজা এখানে কর্তা, এবং পালিতে এই ক্ষেত্রে এটা প্রথমা হলো। এক্সাম্পল দিলে ধরো, রাজা হচ্ছে আহ, ওই যে শব্দটা ছিল ভূপাল, ও হচ্ছে এক বচনে। দান করেনটা ধরো হলো দদাতি হয়, ভার্ব একটা, ভূপাল দাদাতি। এবার কর্ম যেটা হয়, কর্মকারক, তাতে দ্বিতীয়া বিভক্তি হয়। কর্মকারক হচ্ছে যখন মানে কর্তা যেটা করে সেটাকে বলা হয় আম, কর্ম, বা যাকে কিছু করা হয়, মানে যেটা করে বা যাকে কিছু করে। এখানে যদি বলা হয় যে রাজা ধন দান করেন,
এটা দ্বিতীয় বিভক্তি হবে, কারণ রাজা এখানে হচ্ছে ভূপালও। এটা দ্বিতীয় বিভক্তি হবে ধন শব্দটা, তাহলে ধনং, দদাতি ছিল দদাতি হলো, এইটা হয়ে গেল তখন কর্ম। করণ কারক যে হয়, করণ কারকের হচ্ছে দ্বারা দিয়ে মানে বোঝায়। করণ কারকের তৃতীয়া হয় ইন যেটা বালিতে। তাহলে এটা ধরো হবে, বলছি রাজা হস্ত দ্বারা ধন দান করেন। কি হবে ট্রান্সলেশন? রাজা তো ভূপালও হলো, ধন দান করেছে ধনং দদাতি। হ্যাঁ, এর তাহলে হাতের দ্বারা হয়ে গেল এখানে হত্যেন। বোঝা গেল? এইটা হলো করণ কারক, দ্বারা দিয়ে বোঝাচ্ছে। তাহলে কর্তা হচ্ছে জেনারেলি প্রথমা বিভক্তি, মানে একটা সাবজেক্ট যেটা। কর্ম মোটামুটি ভাবে বলা যায় অবজেক্ট, অবজেক্ট পজিশনে যেটা থাকে সেটা হচ্ছে ওই মানে এটা ইংরাজিতে যদি বলা হয়, দ্য কিং গিভস ওয়েলথ, ওয়েলথ অবজেক্ট হচ্ছে ওইটা। দেখো এখানে আমাদের ভারতীয় ব্যাকরণে বা পালি বাংলাতে এটাকে বলা হচ্ছে কর্ম, তৃতীয় বিভক্তি দিয়ে হচ্ছে। তাহলে ইন জেনারেল সাবজেক্ট হচ্ছে কর্তা, মানে প্রথমা হবে, আর কর্ম বা যেটা অবজেক্ট হবে সেটা হচ্ছে দ্বিতীয়া। করণ মানে হচ্ছে দ্বারা দিয়ে বোঝাবে। এবারে সম্প্রদান আছে। এই টার্মগুলো মনে হয় তোমাদের যে মানে ক্লাস নোট যেটা টাইপ করানো তাতে দেয়া নেই। তো মজার বিষয় হচ্ছে সংস্কৃতে চান্দ্র ব্যাকরণ বলে একটি ব্যাকরণ আছে, চন্দ্রভূমির লেখা, ইনি বৌদ্ধ ছিলেন। তো ওনার ব্যাকরণের সম্পর্কে বলা যায় যে মানে অসংজ্ঞাহং ব্যাকরণ এরকম বলা হয়। মানে তার ব্যাকরণে কোনো সংজ্ঞা নেই। মানে এইখানে যেমন আমরা এই কর্তা করণ এরকম নামগুলো দিচ্ছি, নাম মানে একটা করে এই সেন্সগুলোর জন্য একটা করে টার্ম ইউজ করা হচ্ছে, ওরকম কোনো টার্ম নেই। ইভেন সমাসগুলোর ক্ষেত্রেও যে কর্মধারয় তৎপুরুষ ইত্যাদি যে ডেফিনেশনগুলো ইউজ হচ্ছে, টার্মগুলো, এই টার্মগুলো নেই। কর্মধারকে বিশেষণার্থগুলো দিয়ে ছেড়ে দিয়েছে, দ্বন্দ্বকে চার্থ বলা হয়, সব মানে অ্যান্ড বোঝায় এবং অর্থে এইরকম। তো যাই হোক, এখানে এই কারণে তো আমাদের নোটের মধ্যে এই সংজ্ঞাগুলো রাখা হয়নি, এগুলো একটা মাথায় এক্সট্রা টার্ম হিসেবে আসবে। কিন্তু এইটুকু তোমরা মনে রাখবে যে দ্বারা দিয়া বোঝালে তৃতীয়া হয়, সাবজেক্ট বোঝালে প্রথমা হচ্ছে, অবজেক্ট বোঝালে দ্বিতীয়া হচ্ছে, হলো। সম্প্রদান বলতে যেটা যেটা চতুর্থী বিভক্তি হবে, 4 নাম্বার যেটা চতুর্থী বিভক্তি কোথায় হয়, যখন জন্য বোঝাবে। ধরো এখানে বলা হলো যে রাজা হস্ত দ্বারা দরিদ্রের জন্য ধন দান করেন। এটাকে কি হবে, রাজা হচ্ছে পালিতে ভূপাল, হাতে এটা হচ্ছে হত্যেন, ধনং দদাতি হবে। দরিদ্রের জন্য, দরিদ্রের পালি হচ্ছে দলিদ্র হয়, রটা ল হয়ে যায়। দরিদ্রের জন্য চতুর্থী বিভক্তি হলে কি হবে কেউ বলো দেখি? এক বচন হচ্ছে, দরিদ্রদের জন্য নয়, দরিদ্রের জন্য। তো ওই জন্য দলিতদস্য বা দলিতদায় যে ফরমেশনটা হবে, ইকুইভ্যালেন্ট প্লুরাল যদি হয় তাহলে দলিতদানং হবে। আচ্ছা, তো তাহলে দলিতদায়ও আমরা লিখছি বা দলিতদস্য এরকম হবে। এরপরে হচ্ছে পঞ্চমী বিভক্তি। পঞ্চমী যেটা হচ্ছে অপাদান কারক বলা হয়। অপাদান মানেই হচ্ছে এটা দূরে সরে যায়, অপাদানের যে সেন্স বলা হয়, অবধি প্রাণটা ইউজ করা হয় সংস্কৃতে। তো অপাদান এর ক্ষেত্রে পঞ্চমী হবে।
কি এরকম ধরো বাক্য নেওয়া হলো যে রাজা, পালিটাই লিখছি, ধরো ভূপাল, বাংলায় ধরো আমরা এখানে করলাম যে কোষ থেকে, রাজকোষ যে আছে কোষ থেকে, ভূপাল দলিতায় অর্থেন ধনং দদাতি, দদাতি, এটা সেন্টেন্স চলছে। তো কোষ থেকে, ধরো কোষ তো বালিতে কয়গা দন্তস্ব হবে, কোষ থেকে কি হবে, পঞ্চম বিভক্তি ফরমেশন, একটাই কোষ আছে কোষাসমা। আর বাকি কোষা কোষমহা। তো তোমরা যখন প্রথম দিকে, মানে এখন যে ইদানিং এর যে ক্লাসগুলো হবে, সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবে এক্সট্রা ফরমেশনগুলোকে লেখার। পরবর্তীতে যখন ক্লাস হবে তখন পার্টিকুলার একটার জায়গায় একটা করলে অসুবিধা নেই, কিন্তু এগুলো একসাথে এগুলো করতে হবে, নরে নরশ্মি নরম্হি যেন একই সাথে মনে থাকে। তাহলে এটা হবে কোষা কোষাসমা বা কোষমহা, কিভাবে হচ্ছে। তো পঞ্চমী থেকে কি হয়, থেকে অর্থ বোঝায়, এটা অপাদান কারক বলা হয়। কারকের কথাটি এখন আপাতত প্রয়োজন নেই, গ্রামার পোর্শনে যখন ওই 50 নাম্বার যে আছে ফার্স্ট পেপারে, সেখানে গিয়ে এগুলো আবার সূত্রপুত্র দিয়ে আরো ডিটেলসে হবে। যস্মাদপি ইতি বা যমাদত্তে বা তদপদান, এরকম সব সূত্র আছে। তো এখান থেকে কোনখানে কোন বিভক্তি হচ্ছে এটা খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে কোন বিভক্তি হচ্ছে, ষষ্ঠী বিভক্তি। তো ষষ্ঠী বিভক্তিকে পালিতে, বাংলায় তো আমরা সম্বন্ধ পদ বলি, কিন্তু পালিতে এটার অন্য নাম আছে, সেটা হচ্ছে স্বামী। স্বামীর বাংলা কি হতে পারে, গেস করো কিছু। বাংলাতে তো আমরা স্বামী উচ্চারণ করি, শয়ে ভয় হাকা ময় দীর্ঘ, যেটা। তো স্বামী শব্দটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে, ধরো আমরা যে জ্ঞানী যদি বলি, তা বোঝায় যে জ্ঞান যার আছে সে হচ্ছে জ্ঞানী, ধন যার আছে সে হচ্ছে ধনী, আর এরকম মানে ওটাকে ওই অধিকার অর্থে বোঝায়, প্রত্যয় হচ্ছে। তো স্বামী শব্দটার ক্ষেত্রে হচ্ছে স শব্দ থেকে এটা আসছে, স এর সঙ্গে ই যখন হয় তখন একটা আম চলে আসে এখানে এক্সট্রা, আম তারপর ই, জ্ঞান থেকে জ্ঞানী, দীর্ঘ ই দিয়ে হচ্ছে যেমন এই ধরনের। তো স থেকে আসছে মানে কি, ভূস্বামী হয় না, জমির অধিকারী যে ভূস্বামী। ওখানে তো অর্থটা অন্য বোঝাচ্ছে, স্বামী অর্থে ওখানে প্রভু বোঝাচ্ছে। অ্যাকচুয়াল স্বামী শব্দের অর্থ যেটা হচ্ছে আমি নিজে যার আছি, মানে জ্ঞান যার আছে সে জ্ঞানী, আর আমি নিজে মানে মানে নিজে বোঝায় না, সেলফ, আমি নিজে যার সে হচ্ছে স্বামী। এই জন্য স্বামী শব্দটি এমনিতে হাজব্যান্ড অর্থে প্রয়োগ হয়, কিন্তু বহুলভাবে প্রয়োগ হয় ঈশ্বরের জন্য, কেন আমি নিজে তার এই অর্থে। তো যাই হোক, এখানে স্বামী শব্দটা জাস্ট প্রভু অর্থে ব্যবহার হচ্ছে, মানে এখানে হাজব্যান্ড বা ঈশ্বর অর্থে নয়। তো কেন বলছে, যার অধিকার আছে সে হচ্ছে স্বামী, এইভাবে পালিতে এটাকে রিলেট করা হয়, যেটা বাংলায় আমরা সম্বন্ধ বলি। ধরো রাজা দান করছেন ইত্যাদি তো হলো, যদি এখানে আমরা বলি যে রাজা নিজের থেকে দান করছেন, সেটা পালিতেই লিখছি আমি, উপালো কোষা, যেটা কোষাগার থেকে, দলিদ্রায় দরিদ্রদের জন্য, হত্যেন হাতদের দ্বারা, ধনং দদাতি ধন দান করেন। এই যে কোষাগার, এখানে আমরা বললাম যে নিজের কোষাগার, এই যে নিজের শব্দটা বলা হচ্ছে,
এই নিজের শব্দ দ্বারা বোঝাচ্ছে যে কোষাগারটা হচ্ছে নিজের অধিকারে আছে। মানে সম্বন্ধ পদ দিয়ে যেগুলো হয়, মানে যেগুলো ইন জেনারেল র, এর এইরকম দিয়ে হয়, বা দের প্লুরাল হলে দের, গুলির, এগুলো প্রত্যেকটা যে শব্দের সঙ্গে রিলেট হয় সেটা একটার সাথে একটা তার প্রতি অধিকার আছে বোঝায়। যেমন আমাদের স্কুল, স্কুলটা তার মানে আমাদের, মানে আমার সেখানে অধিকার আছে। আমার পেন, পেনটা আমার সেখানে অধিকার আছে, বা সেটা আমার এরিয়ার মধ্যে পড়ছে। আমার বয়স যদি বলি, সেই বয়সের ওপর আমার অধিকার আছে, বা সেটা আমার সাথে রিলেট হচ্ছে, এই রকম বোঝায়। এই জন্য স্বামী শব্দটা প্রয়োগ করা হয় পালিতে। এগুলো তো আমাদের আছে, ওই সিক্সথ কেসেন্ডিংয়ের প্রয়োগ, থার্ড কেসেন্ডিংয়ের প্রয়োগ, এই ধরনের কোশ্চেন থাকে। 18 নম্বর, মানে 18 না 20 নম্বরের প্রশ্ন থাকে, তো সেখানে এগুলো সব আছে। ওই সূত্র দিয়ে দিয়ে পড়তে হবে। তো সম্বন্ধ পদ হচ্ছে যেটা ইন জেনারেল র এর এগুলো হয়, এবং এরকম এতে ইংরাজিতে অফ বা অ্যাপোস্ট্রফি দিয়ে যেটা হয়, এবং সেখানে ষষ্ঠী বিভক্তি হয়, শয়ে শয়ে যেটা। এবং নিজের যে বলা হলো কথাটি, নিজের পালি হচ্ছে শক হয়, তো সকস্য কোষ, নিজের কোষ থেকে। আচ্ছা, এই গেল। আর কি আছে এখানে, এগুলো আশা করি তোমরা লিখে রাখছো। এরপরে হচ্ছে যেটা অধিকরণ কারক বলা হয়। অধিকরণ কারকে কি হচ্ছে না, সপ্তমী বিভক্তি হয়। অধিকরণ যে এটা আছে, অধিকরণের মূল অর্থ যেটা বোঝায় সেটা হচ্ছে আধার। আধার মানে কি, এই আধার কার্ড আমাদের করেছে। আধার কেন বলছে, অনেকে আবার চন্দ্রবিন্দু দিয়ে বলে আধার কার্ড। তা আধার বলার তাৎপর্য কি কেউ বলতে পারবে? বা ইঞ্জিনের আধার বলতে কি বোঝায়? আধার মানে তো যেটা ধারণ করে আছে। আধার বলতে এমনি আমরা ধরো জলাধার, শস্যাধার এরকম বলেও থাকি। স্যার খাবার বিশেষকে বোঝায়, আমাদের খাদ্য বিশেষকে বোঝায়। সেটা তো আহার বোঝায়। শিক্ষার আধার মানে মেন হচ্ছে যেটা মানে ধারণ অর্থে ধাতু থেকে আসে, যেটা ধারণ করে, একটা কন্টেনারের মতো, যেটার মধ্যে অ্যাকশনটা হচ্ছে। আচ্ছা, এটা মেন জিনিসটাই বোঝানো হলো না তোমাকে। এটা হচ্ছে কারক যে বিষয়টা বলা হচ্ছে, সেটা হচ্ছে একটা ভার্বের সাথে যে রিলেশন হয় সেটাকে জেনারেলি কারক বলা হয়। যে নিজে করছে সে হচ্ছে কর্তা, যার প্রতি কিছু করছে সে হচ্ছে কর্ম, যার দ্বারা কোনো কাজ হচ্ছে সে হচ্ছে করণ, যার জন্য হচ্ছে সে হচ্ছে সম্প্রদান, যার থেকে হচ্ছে সে হচ্ছে অপাদান। আর এখানে শেষে অধিকরণ যে কারক হয়, অধিকরণ হচ্ছে যার মধ্যে হচ্ছে, মানে ক্রিয়ার যেটা আধার সেটা হচ্ছে অধিকরণ, মানে যে কন্টেনারের মধ্যে হচ্ছে। এইটা 3 রকমের হয়, বা 4 রকম বলা যায়। একটা হচ্ছে স্থান বোঝায়। ধরো ওই রাজার উদাহরণে আমরা আলাদা আলাদা প্রয়োগই দেখানো হবে। বলা হলো যে নগরে, নগর একটা জায়গা, স্থান বোঝাচ্ছে সেই স্থানের মধ্যে ওই দানের কার্যটি হচ্ছে, এটা কাল বোঝায়। ধরো আমরা বললাম যে দিনের বেলা, মানে দিবসে, দিবস একটা সময় বোঝায়। সকাল টকালেও বলতে পারি, সকালে। আর হয় একটা, সেটা হচ্ছে বিষয়। বিষয়ের উদাহরণটা খুব বেশি হয় না। ধরো বলো, যেমন বাংলায় বলে না অঙ্কে ভালো, ইংরাজিতে ভালো, এইরকম। বা ইংরাজিতে কাঁচা, তো ইংরাজিতে যে বলা হচ্ছে মানে ইংরাজির মধ্যে এরকম বোঝাচ্ছে, কিন্তু এইটা কোনো স্থানও, ইংরাজি কোনো স্থানও না বা কালও না, এটা একটা সাবজেক্ট, বিষয়। তো অনুরূপ ধরো যদি বলা যে ধর্মকর্মে মতি আছে, এরকম বলা হয় না, ধর্মকর্মটা কোনো স্থানও নয়, কালও না, ওটা একটা বিষয় বোঝাচ্ছে। তো মোটামুটি স্থান, কাল এবং বিষয়, এই 3টে হয়। এবং আর একটা আমরা পাত্রও বলতে পারি, মানে যে ব্যক্তি, পার্সন। ধরো যে যদি বলা যে মানুষের মধ্যে সদ্ভাব
আজকাল বেশি আর নেই। তো এই মানুষের মধ্যে যখন বলা হয়েছে তখন এই বা মানুষ এতে সদ্ভাব নেই যদি বলা হয়, তো এই মানুষ এতের মধ্যে ওই স্থান কাল বা বিষয়কে বাদ দিয়ে একটা পাত্র বোঝাচ্ছে, পার্সন বোঝাচ্ছে, যার মধ্যে ওই সদ্ভাব না থাকার বিষয়টা প্রকাশ পাচ্ছে। মানে তার আধার হচ্ছে, না থাকার আধার হচ্ছে এই মানুষ, এই অর্থে আধার বলা হয়। তো এই জন্য এখানে যদি আমরা এটা প্রয়োগ করি, শব্দ মানে ওই বাক্যটাকে এখানে রিপিট করা হয়, তাহলে ধরো বলা হচ্ছে ভূপাল মানে রাজা, এখানে তারপর এটা নেয়া যে নগরে, নগর যদি শব্দ হয় পালিতে কিন্তু নগরেই হবে, নগরে, নগরস্মিং নগরম, তিনটে। নগরে সকস্য কোষা, সকস্য মানে নিজের, কোষা কোষ থেকে, মানে বিভক্তিগুলো লিখলে এটা 1, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 6, 6 কেস এন্ডিং, এটা হচ্ছে 5, 5th কেস এন্ডিং, এখানে দেওয়া হলো দলিতায়, 4th কেস এন্ডিং। তারপরে কেস এন্ডিং, কেস এন্ডিং শব্দটা আমি বলছি বটে, মানে বিভক্তি ইংরাজিটা কেস এন্ডিং বলা হয়, তো চতুর্থী বিভক্তি বাংলায় বললে। স ধরো হত্যেন বলা হলো, এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি। আর ধরো ধনং দদাতি, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, দদাতি হচ্ছে ক্রিয়া, হলো। তো এই একটি ধরো যদি সেন্টেন্স বলা হয়, এখানে সমস্ত বিভক্তিগুলো এখানে প্রয়োগ দেখানো আছে এবং সেন্সগুলো পুরো কাজ করছে। ভূপালও ধরো এটাকে কিভাবে করতে হয়, এটা একটা জটিল বিষয় হয়, কারণ ট্রান্সলেশন করতে গিয়ে বেশ বড় বড় অনেক সময় সেন্টেন্স আসে, তখন সেটাকে মানে ডিকোড করার মেন হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধগুলো করতে হবে। ধরো ভূপালও দদাতি মানে রাজা দান করেন, হলো। ভূপালও ধনং দদাতি, ভূপাল যে ধন দান করে। ভূপালও হত্যেন দদাতি, ভূপাল মানে রাজা হাতের দ্বারা দান করেন। ভূপালও দরিদ্রায় দদাতি, রাজা দরিদ্রদের জন্য দান করেন। ভূপালও কোষা দদাতি, মানে রাজা কোষাগার থেকে দান করেন। ভূপালও নগরে দদাতি, রাজা নগর থেকে দান করেন, এই মানে নগরের মধ্যে দান করেন। আর সকর্ষ বলে যেটা আছে, এটাকে সম্বন্ধ পদ বলা হয়, এটা কারক নয়। তার কারণ হচ্ছে এটার দদাতির সঙ্গে কোনো লিঙ্ক হয় না, এটার লিঙ্ক হচ্ছে এই কোষা শব্দের সাথে, মানে কার কোষ থেকে, সকর্ষ নিজের কোষ থেকে। তো এইখানে গিয়ে কেশিন্ডিং গুলো হচ্ছে। আর এখানে একটা বাদ যাচ্ছে, এটা হলো যেটা সম্বোধন পদ বলা হয়। ধরো এটা কাউকে ডেকে বলা হচ্ছে যে হে বালক, এরকম ভাবে বাংলায় বললে, তো পালিতে এটা হবে ধরো হে দ্বারক। ভূপালও মানে একে ডেকে বলা হচ্ছে যে দেখো রাজা দান করছেন, হলো। তো এটাই যদি পুরো সেন্টেন্স করা যায়, এটাকে কেস এন্ডিং এর বিষয় হচ্ছে এই যেটা সম্বোধন পদ, সেটাকে প্রথমা বিভক্তিই বলা হয়, এটাকে আমরা ধরো আলোপন বলে লিখছি। তো সেন্টেন্সটা পুরোটা বললে হে দ্বারক, হে বালক, ভূপাল রাজা নগরে, নগরের মধ্যে সকর্ষ নিজের কোষা কোষ থেকে, দরিদ্রায় দরিদ্রের জন্য, হত্যেন হাতের দ্বারা, ধনং দদাতি ধন দান করেন, হলো। এই সেন্স যেটা আছে এটাকে পুরো মাথায় রাখবে, আর শব্দরূপের বা ধাতুরূপের জিনিসগুলোকে মুখস্থ করবে। তোমাদের এমনি এমনি ধরো প্রায় 2.5-3 মাস এই জিনিসগুলো করানো হচ্ছে না, এইগুলো মাথায় ভালোভাবে না বসলে ডিটেলস গ্রামারগুলো যখন শুরু হবে বা পালি নোটসগুলো যখন শুরু হবে, তখন কিন্তু খুব অসুবিধা হবে। মানে ওই সময়ের চাপটা কমানোর জন্য এই জিনিসগুলো দেয়া, এগুলোকে ভালোভাবে তৈরি করবে। আমি 5টা 10টা হোমওয়ার্ক দিলেও পারলে এক্সট্রা করে আনবে যদি সময় থাকে। তো প্র্যাকটিস যত করবে তত জিনিসটা মানে জড়তাটা ছাড়বে। আচ্ছা, এই গেল। আচ্ছা, এবার দ্বিতীয় অনুশীলনী। আচ্ছা, এখানে কিছু জিজ্ঞাসা আছে। ঠিক আছে, দ্বিতীয় অনুশীলনীটা বলা হবে। আচ্ছা, এইটা
একটা দেবাশিস বলো, একটা অমৃতা বলবে। পালিতে অনুবাদ এটা দেবাশিস বলো, এই মানে বাংলায় অনুবাদ যেটা। তোমার নেটওয়ার্ক প্রবলেম। অমৃতা বলো দেখি। পুরুষাস কোনো পূর্বের তারপর মনুষ্যানং হত্যা, মানুষদের হাতগুলি। আকাশম্ভি শকুনা, আকাশে পাখিগুলি। বুদ্ধস্য ধর্ম, বুদ্ধের ধর্ম। মঞ্চে মনুষ্যা, খাটের উপর মানুষরা। অশ্বারং পাদা, ঘোড়াদের পাগুলি। মুখে শকুন, গাছে পাখি। পৃথিবীতে মানুষরা। ভূপালস্য দীপা, রাজা প্রদীপ। আকাশে প্রদীপ বুলি হবে প্রথমত, এটা প্লুরাল হবে, মানে মানে রাজার প্রদীপগুলি। আর আর একটা হচ্ছে যে দ্বীপ শব্দটা দেখবে একটা দয় বয় দীর্ঘই দ্বীপ, মানে আইল্যান্ড অর্থেও ওখানে দেয়া আছে। রাজার প্রদীপগুলো হচ্ছে রাজার দ্বীপগুলি বললে অর্থটা আর একটু সাজুজ্য হয়। তো ওটা অসুবিধা নেই, মানে প্রদীপগুলি বললেও চলবে। তারপরে আকাশে সূর্য, আকাশের মধ্যে সূর্য। দীপস্য আলোক, প্রদীপের আলোটি। কুম্ভকারাণং পুত্তা, কামারদের পুত্রগণ। বাণিজ্যানাং বরাহে, ব্যবসায়ীদের শূকরগুলিকে। হুম রুক্ষেষু বানরা, আচ্ছা, এর তো আর কিছু করেনি, বাকি পালিত অনুবাদগুলো তুমিই বলো, কোথাও কিছু হলে আমি বলে দিচ্ছি। গরু শরীর। বনস্য কায়, গাছের উপর পাখি। রুক্ষে শকুন, পৃথিবীর দ্বীপ। লোকস্য দীপ, মানুষের পা দিয়া। মনুষ্যস্য পাদেন, পাদেন একটা পা দিয়া না। এখানে যেহেতু মানে গুলি বলে দেয়নি, পা গুলি দিয়ে এক বছর ট্রান্সলেশন করলে অসুবিধা নেই। এখানে মেনলি দেখবে যে ওই মানে যে এখানের লক্ষ্যটা হচ্ছে শব্দরূপ ধাতুরূপ গুলো প্র্যাকটিস করা, এখানে অ্যাকিউরেট ট্রান্সলেশন করার ব্যাপার না। ট্রান্সলেশনের জন্য ওই ইন্ট্রোডাকশন টু পালি একটি খুব সুন্দর বই আছে, ওখান থেকে ট্রান্সলেশন প্র্যাকটিস হয়, যেটা ওই তোমাদের যেরকম ট্রান্সলেশন থাকে মানে ওই প্যারাগ্রাফ মতন দিয়ে দেয় পুরো পালিতে, ওইগুলোর জন্য। এইগুলো হচ্ছে জাস্ট ওই মাথার মধ্যে শব্দরূপ ধাতুরূপের ছকগুলোকে বসানো। এখানে চেষ্টা করবে ওই মানে আক্ষরিক অনুবাদটাই ধরে রাখার। তারপরে বানরের হাত দ্বারা। বানরস্য হস্তেন, হুম আকাশ পাখিগুলো। আকাশে শকুনা। আচ্ছা, এইখানে যেটা বললাম যে এই যে ক্লাসগুলো হচ্ছে, ধরো আধুনিক পালি ভাষা শিক্ষা থেকে হবে বা টুকটাক, এখানে সবসময় চেষ্টা করবে এক্সট্রা ফরমেশনগুলোকে ইউজ করার। মানে তোমার ধরো আকাশে বললে তাহলে আকাশম্ভি, আর আকাশে আকাশম্ভি আকাশস্মি,
তিনটেকেই লেখার বা বলার। মানে যখনই সপ্তমী বলবে এক বচনে, তখন আকাশের সাথে সাথে ওই আকাশ অম্নি আকাশ অস্মিং একসাথে বলা। দেখবে আমি যখন বলি, আমি তো একসাথে তিনটেই উল্লেখ করি, বা পঞ্চমীতে তো নরা নরস্ম নরম্ভা এরকম ভাবে করার। তাহলে কি হবে, ওইগুলো একদম একটা অপরের সাথে কগনেটেড হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলো। তারপর হচ্ছে বুদ্ধের ধর্মে, মানে হচ্ছে বুদ্ধস্য ধর্মে, ধর্মে হবে আবার ধম্মহি হবে, ধম্মস্মি হবে। হুম। রাজার গ্রামগুলো, গোপালস্য গামা, গাছ হইতে পাখিরা, রুক্ষস্মা শকুনা, আবার রুক্ষস্মা হবে, রুক্ষা। আবার পা হবে রুক্ষ, হুম। পথে পর ঘোড়া, পথে অশ্ব, পথে অশ্ব হবে, পথমহি অশ্ব হবে, আচ্ছা, আবার পথ অজ, শব্দটা নেই এখানে। এখানে দেখবে লিস্টে মগ্গ আছে। অ্যাকচুয়ালি পথ শব্দটা পালিতে প্রয়োগ হয় না, সংস্কৃতেও সেই অর্থে পথ হয় না, ওটা ওই শব্দটা একটু খটোমটো হয় বলে। তো এই জায়গায় মগ্গ শব্দটা ব্যবহার করি, মার্গ যেটা। আচ্ছা, তাহলে মগ্গে অশ্ব, হুম। মগ্গে মগ্গমহি, মগ্গস্মিং মগ্গমহি অস্যা। পথ, পথের উপর ঘোড়া, অশ্ব আচ্ছা, হলো অশ্ব মানে অশ্ব অশ্ব একটা ঘোড়া। সূর্যের আলো, সূর্যস্য আলোকও, পৃথিবীর মধ্যে গ্রামগুলি, পৃথিবীর মধ্যে মানে হচ্ছে লোকে, গামা, লোকে, লোকমহি, লোকস্মি, গ্রামের বাতি, গ্রামে, গামমহি, গামস্মি, বালকা, অনুপাগুলি, মনস্য পাদা, গাছের পালক, রুদ্ধে, রুদ্ধমহি, রুদ্ধস্মি, বানরও। হুম। ঠিক আছে। আচ্ছা, এগুলো মোটামুটি অসুবিধা নেই। আচ্ছা, হোমওয়ার্ক যেটা আমি তো লিখে দিয়েছিলাম, ওই 10টা 10টা করে যে এগুলো আছে, মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটেতে লিখবে। আর যদি তোমাদের সময় টময় থাকে, তাহলে এই আধুনিক পালি ভাষা শিক্ষা বই থেকে এর পরবর্তী যে অনুশীলনী আছে, তৃতীয়, এইটা প্র্যাকটিস করতে পারো। এটা অপশনাল, কিন্তু ওইটা আগে ওই তিনটে টেন্সের ওটা ওই 10টা ইয়ে লিখবে, এটাই হোমওয়ার্ক। ঠিক আছে। আর কিছু জিজ্ঞাসা আছে? তাহলে আজকের ক্লাস শেষ করব। ঠিক আছে তাহলে।